हाई फ्रेंड्स आज के আমরা একটা ইন্টারেস্টিং টপিক সম্বন্ধে আলোচনা করব খুব মজার জিনিস আর কি। তো টপিকটা হচ্ছে কার জেনারেল ফার্মাকোলজির। ওকে, তো জেনারেল ফার্মাকোলজির আগের টপিক আমরা আলোচনা করেছিলাম যে রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, এবার আজকে আমরা ডিসকাশন করব ফার্মাকোকাইনেটিক্স। এটা কি জিনিস, এর কি কি প্রসেস আছে সব আমরা আজকে এই ভিডিওতে জানবো। ওকে, তো জেনারেল ফার্মাকোলজির একটা চ্যাপ্টার, তার আন্ডারে এই ফার্মাকোকাইনেটিক্স টপিকটা আছে। এবার আমি স্টেপ টু বলেছিলাম যে স্টেপ টু স্টেপ করে পড়াবো আর কি, যাতে তোমাদের আগের স্টেপ মানে আগের ভিডিওর সঙ্গে এই ভিডিও রিলেটেড থাকবে, অবশ্যই দিলে সুবিধা হয় বুঝতে আর কি প্রতিটা জিনিস। তো আজকের টপিক হলো ফার্মাকোকাইনেটিক্স। এটা কি? তো ফার্মাকোকাইনেটিক্স মানে হচ্ছে হোয়াট দ্য বডি ডাজ টু দ্য ড্রাগ। যখন আমরা কোনো ড্রাগকে আগে যে রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন পড়ালাম, যে কোনোভাবে তোমার অ্যান্টেরাল রুটে হোক, লোকাল রুটে হোক বা প্যারেন্টাল, যে কোনো রুটে যখন আমরা কোনো ড্রাগকে আমাদের শরীরের মধ্যে এন্ট্রি করাই, ঠিক আছে, তখন তারপরে ওই ড্রাগটার কি হয়, ঠিক আছে, বডি ওই ড্রাগটার সঙ্গে কি করে, ওইটা আমরা আজকে ফার্মাকোকাইনেটিক্সে জানবো। সেই জন্য লেখা আছে না হোয়াট দ্য বডি ডাজ টু দ্য ড্রাগ, মানে ড্রাগটা এন্ট্রি হওয়ার পর শরীরের মধ্যে বডি ওই ড্রাগটার সঙ্গে কি কি করছে সেটা আমরা ফার্মাকোকাইনেটিক্সে জানবো। ওকে, তো এই যে ফার্মাকোকাইনেটিক্স শব্দটা কোত্থেকে এসছে এটা একটু জেনে নিই। ফার্মাকন আর কাইনেসিস এটা ভাঙলে হচ্ছে আর কি ফার্মাকোকাইনেটিক্সকে। তো ফার্মাকন মানে হচ্ছে ড্রাগ, আর হচ্ছে কাইনেসিস মানে হচ্ছে মুভমেন্ট। মানে এক কথায় বলতে পারো যে ড্রাগের মুভমেন্ট হচ্ছেই ফার্মাকোকাইনেটিক্স। শরীরের মধ্যে ড্রাগের মুভমেন্টকে আমরা ফার্মাকোকাইনেটিক্স বলছি আর কি। তো এটা বেসিক্যালি চারটা প্রসেসে হয়ে থাকে। ওকে, যে ফার্মাকোকাইনেটিক্সটা মানে শরীরের মধ্যে যে ড্রাগের মুভমেন্টটা, ড্রাগ যে চারটা বেসিক্যালি প্রসেসের মাধ্যমে শরীরের মধ্যে ড্রাগের উপর শরীর এফেক্ট করছে আর কি ড্রাগের উপর। তো কি কি প্রসেস আমরা দেখছি। ফার্স্ট হচ্ছে অ্যাবজর্পশন, এ দিয়ে তোমাদের মনে রাখতে হবে সুবিধা করে, এডিএমই মনে রাখলে মনে থাকবে সবসময়। ওকে, তো এডিএমই মনে রাখবে। এ দিয়ে অ্যাবজর্পশন হচ্ছে, তারপরে ড্রাগের, তারপরে ডি দিয়ে ডিস্ট্রিবিউশন। ওকে, শরীর ডিস্ট্রিবিউট করছে ড্রাগকে অ্যাবজর্পশনের পর। তারপরে এম হচ্ছে মেটাবলিজম, মানে ডিস্ট্রিবিউশন হওয়ার পর শরীর কী করছে, ড্রাগকে মেটাবলাইজড করছে। তারপর হচ্ছে এক্সক্রিয়েশন, তারপর বের করে দিচ্ছে, এক্সক্রিয়েট করে দিচ্ছে শরীর থেকে। তো অল দিস প্রসেসেস ইনভলভ মুভমেন্ট অফ ড্রাগ মলিকিউল থ্রু ভেরিয়াস বায়োলজিক্যাল মেমব্রেনস। মানে কি না, এই চারটা বেসিক্যালি প্রসেসের মাধ্যমে কি করছে না, ড্রাগ মলিকিউলকে মানে তোমার ভেরিয়াস মানে সেল যে মেমব্রেন থাকে ওই সেল মেমব্রেনে মুভমেন্ট করাচ্ছে আর কি, এই চারটা প্রসেসই। ওকে, এবার হচ্ছে কী লেখা আছে, ড্রাগ ক্রস ভেরিয়াস বায়োলজিক্যাল মেমব্রেনস বাই দ্য ফলোয়িং মেকানিজমস। এবার ড্রাগ যে এই প্রসেসগুলোর মাধ্যমে তোমার হচ্ছে সেল মেমব্রেনের মধ্যে মুভমেন্ট হচ্ছে। ওকে, সেলের মধ্যে মুভমেন্ট হচ্ছে, সেল মেমব্রেন থেকে সেলের মধ্যে যে মুভমেন্ট হচ্ছে ওটা কোন কোন মেকানিজমের মাধ্যমে হচ্ছে। প্রসেস তো চারটা, এডিএমই। ওকে, কিন্তু তার মধ্যে মেকানিজম কি আছে, কিভাবে ওই এডিএমইটা ঘটছে সেটা আমরা জানবো। ওকে, তো ফার্স্টে কি আছে, এক নম্বর যেটা দেখতে পাচ্ছি প্যাসিভ ডিফিউশন। প্যাসিভ ডিফিউশন মানে কি না, প্যাসিভ ডিফিউশন, আগে ডিফিউশন জিনিসটা কি, ডিফিউশন মানে ব্যাপন। যখন কোনো মলিকিউলস সে ড্রাগ হোক যা হোক হায়ার কনসেন্ট্রেশন থেকে, আমরা ডিফিউশনে কি জানি, হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে আসবে, এটাই হচ্ছে নেচারের নিয়ম। ওকে, মানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে আসবে, সে যে কোনো জিনিস, সে বাতাস হোক জল হোক যা হোক। ওকে, তো এক্ষেত্রেও সেম টু সেম ড্রাগও কী করছে না, যখন আমাদের ড্রাগ মলিকিউলস তখন সেও কী করছে না, হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে আসছে। আরেকটা তোমাদের কথা বলে রাখি, এই যে বললাম যে বায়োলজিক্যাল মেমব্রেনস অফ দ্য সেল, মানে সেল মেমব্রেন আমরা সেলে কি পড়েছিলাম যে বেসিক্যালি লিপিড লেয়ার দিয়ে তৈরি, আমরা পড়েছিলাম না সেলে যখন স্ট্রাকচারে, তখন দুটো লিপিড লেয়ার দিয়ে তৈরি ছিল, তারপর প্রোটিন লেয়ার ছিল। তাহলে সেল মেমব্রেন বেসিক্যালি লিপিড লেয়ার দিয়ে তৈরি ছিল, ফসফোলিপিড এবং কোলেস্টেরল। মনে আছে তো? কারণ এটা বলে রাখলাম, কারণ পরে লাগবে আর কি, কেন বললাম এটা বুঝতে পারবে তখন। তো প্যাসিভ ডিফিউশনে কী বললাম, হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে আসবে ডিফিউশন মানে। এবার হচ্ছে সেক্ষেত্রে ড্রাগের ক্ষেত্রেও সেম, ড্রাগও কী করবে না, হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে আসতে চাইবে, কোথায়, অ্যাক্রস দ্য সেল মেমব্রেনের উপরে। ওকে, এবার হচ্ছে
এই যে হায়ার কনসেন্ট্রেশনের এই যে ডিফিউশনের যে তোমার হারটা, রেট অফ ডিফিউশনটা কার উপর ডিপেন্ড করছে, কতটা পরিমাণ হায়ার কনসেন্ট্রেশন আছে সেল মেমব্রেনে এবং কতটা পরিমাণ লোয়ার কনসেন্ট্রেশন আছে, মানে ডিফারেন্স বিটুইন হায়ার কনসেন্ট্রেশন অ্যান্ড লোয়ার কনসেন্ট্রেশন ডিসাইড করবে রেট অফ ডিফিউশন। যদি বেশি হায়ার কনসেন্ট্রেশন থাকে, যদি 100 থাকে, তাহলে 100 থেকে লোয়ার কনসেন্ট্রেশন 10 আছে, তাহলে 100 থেকে 10-এ আসতে যে সময়টা লাগবে 200 থেকে 20-তে আসতে তার চেয়ে বেশি ডিফিউশন মানে রেটটা বাড়বে, স্বাভাবিক। ঠিক আছে, যদি আমি সিম্পলি তোমাদের এক্সাম্পল হিসেবে দেখি, যদি 100 লিটার জল যদি একটা পুকুর থেকে একটা 10 লিটার পুকুর যুক্ত 10 লিটার জলযুক্ত পুকুরে আসে, তাহলে সেটা সমতা যত মানে ডিফিউশনটা তো কতক্ষণ হবে, যতক্ষণ না দুটা পুকুরে সেম জল হচ্ছে। সেক্ষেত্রে যে ডিফিউশনের হার, সেক্ষেত্রে ধরো ডিফিউশনের হার 10 হলো, কিন্তু যখন কোনো পুকুরে 200 লিটার জল থাকবে আর একটা পাশে পুকুরে হচ্ছে 20 লিটার জল থাকবে, তাহলে তার যে ডিফিউশনের রেট হবে, ঠিক আছে, সমতা বজায় করার জন্য যে সময় লাগবে, হার লাগবে, ডিফিউশনের যে রেট, সময় সব কিছু লাগবে, সেটা বেশি লাগবে তুলনামূলক এই 100 লিটার থেকে 10 লিটারে আসতে যেটা লাগছিল। ওকে, তো এটা ডিপেন্ড করছে, ডিফিউশনের হারটা ডিপেন্ড করছে কার উপর, ডিফারেন্স বিটুইন হায়ার কনসেন্ট্রেশন অ্যান্ড লোয়ার কনসেন্ট্রেশন। ওকে, এক্ষেত্রে কি হচ্ছে না, এই যে প্যাসিভ ডিফিউশন যে হচ্ছে, এক্ষেত্রে বেসিক্যালি লিপিড সলিউবেল যে ড্রাগসগুলো থাকে আমাদের, ঠিক আছে, তাদের ক্ষেত্রে এই প্যাসিভ ডিফিউশনগুলো হচ্ছে। তারা কি করছে না, হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে কোনো এনার্জি ছাড়াই আসতে পারছে। যেরকম হচ্ছে যখন, মানে আরও একটা এক্সাম্পল দিই, যখন আমরা উপর থেকে নিচে আসি, যখন আকাশে কোনো লোক যদি আমাকে ছেড়ে দেয়, তাহলে আমি কোনো এনার্জি ছাড়া পুরো নেচারের নিয়ম অনুযায়ী উপর থেকে নিচে পড়বো গ্র্যাভিটির কারণে। সেরকম এক্ষেত্রেও হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে লিপিড সলিউবল যে ড্রাগগুলো ছিল, কোনো এনার্জি ছাড়াই সে কী করছে না, সেল মেমব্রেনে আরামসে ছড়িয়ে পড়ছে আর কি, ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। বুঝতে পারলে তো কেন লিপিড সলিউবল এর ক্ষেত্রে এটা হচ্ছে? কারণ আমরা জানি কি, সেল মেমব্রেন, বললাম যে সেল মেমব্রেন লিপিড লেয়ার দিয়ে তৈরি, তাহলে লিপিড লেয়ার দিয়েও তৈরি আর ড্রাগটাও লিপিড সলিউবল, তাহলে দুজন ভাই ভাই, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে না, সে তাকে আরামসে ছড়িয়ে পড়তে দিচ্ছে অ্যাক্রস দ্য সেল মেমব্রেন। বুঝতে পারলে তো? আর এক্ষেত্রে কোনো এনার্জি লাগছেই না। আর হচ্ছে এক্ষেত্রে ড্রাগের যে অ্যাবজর্পশনের রেট পুরোপুরিভাবেই বেসিক্যালি হয়ে থাকে মোটামুটি, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি পুরোপুরিভাবে অ্যাবজর্পশন ভালোভাবে হবে, স্বাভাবিক, কারণ এনার্জি লাগছে না, হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের ড্রাগ মলিকুয়েল আরামসে ছড়িয়ে পড়ছে, যার কারণে এখানে যে অ্যাবজর্পশনের রেটটা অনেকটাই বেশি তুলনামূলক। তো এটা হচ্ছে প্যাসিভ। এবার প্যাসিভ কেন বলছিলাম, কারণ প্যাসিভ মানে হচ্ছে এখানে মানে অ্যাক্টিভ কাজ হচ্ছে না, আরামসে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের ড্রাগ ছড়িয়ে পড়ছে অ্যাক্রস দ্য সেল মেমব্রেন দিয়ে সেলের ভিতরে এন্ট্রি করছে। ওকে, তো এখানে কোনো অ্যাক্টিভ কোনো কাজ হচ্ছে না, প্যাসিভলি সব হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে প্যাসিভ ডিফিউশন। বুঝতে পারলে তো কি জিনিসটা প্যাসিভ ডিফিউশনটা? তারপর হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে কি, যখন কোনো ড্রাগ মলিকিউলস লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে, কারণ অনেক সিচুয়েশন এমন ক্রিয়েট হতে পারে সেল মেমব্রেনের উপর, যেখানে কি হচ্ছে না, লোয়ার কনসেন্ট্রেশনের থেকে ড্রাগ মলিকিউলকে হায়ার কনসেন্ট্রেশনে যেতে হবে। সেক্ষেত্রে কি করে ড্রাগ যাবে? সেক্ষেত্রে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কাজ করবে, ট্রান্সপোর্টার আছে, ঠিক আছে, সে কাজ করবে কি করে, মানে এখানে তো তুমি সিম্পলিফাই এক্সাম্পল, যেরকম আমরা উপর থেকে নিচে আসতে কোনো এনার্জি লস হচ্ছে না, উপর থেকে যদি আমাকে ছেড়ে দেওয়া হয় নিচে আসতে, কিন্তু নিচ থেকে আমাকে উপরে যাওয়ার জন্য কি লাগবে, এরোপ্লেন লাগবে, স্বাভাবিক, হেলিকপ্টার লাগবে, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে না, এনার্জি লাগছে, কোনো একটা এনার্জি দরকার পড়ছে, যার মাধ্যমে আমি কি করব না, লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনে যেতে পারবো। ওকে, তো এই যে এনার্জিটা সেলের মধ্যে কোত্থেকে আসছে, হাইড্রোলাইসিস অফ এটিপি, এটিপি হাইড্রোলাইজ হয়ে যে এনার্জিটা তৈরি হচ্ছে, সেই এনার্জি দিয়েই না কি হচ্ছে না, অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা হচ্ছে অফ ড্রাগ মলিকিউলসের, মানে অ্যাক্রস দ্য সেল মেমব্রেন। তো সেল মেমব্রেনের বেসিক্যালি লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনে ড্রাগ মলিকিউলকে যেতে হলে কি হচ্ছে না, এনার্জি তো দরকার পড়বে, স্বাভাবিক। এবার এই এনার্জিটা হাইড্রোলাইসিস অফ এটিপি থেকেই আসছে, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এবার এখানে একটা এক্সাম্পল দিই, যেরকম বেসিক্যালি লেভাডোপা একটা ড্রাগ হয়, সেটার যে অ্যাবজর্পশন
ইন্টেস্টাইনে মানে ইন্টেস্টাইন থেকে লেভাডোপার যদি ড্রাগ অ্যাবজর্পশন হয় তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে বেসিক্যালি হয়ে থাকে, কারণ লেভাডোপা এই ইন্টেস্টাইনের মাধ্যমে লোয়ার কনসেন্ট্রেশন থেকে মানে ইন্টেস্টাইন থেকে যে সেলগুলো আছে তার যে সেল মেমব্রেন থাকে বেসিক্যালি এই অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে হয়ে থাকে। ওকে, কি বুঝতে পারলে অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা তাহলে কি? প্যাসিভটা হচ্ছিল হায়ার থেকে লোয়ারে, আর অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা হচ্ছে লোয়ার থেকে হায়ারে। প্যাসিভ ডিফিউশনের ক্ষেত্রে কোনো এনার্জি লাগছিল না, সেখানে অ্যাবজর্পশনের রেটটা প্রায় 100% ছিল। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে কি হচ্ছে না, লোয়ার থেকে হায়ার কনসেন্ট্রেশনে যাচ্ছে, যার কারণে এনার্জির দরকার হচ্ছে, এনার্জিটা তৈরি হচ্ছে এটিপি হাইড্রোলাইসিস অফ এটিপি থেকে। ওকে, তারপরে আসি আমরা ফ্যাসিলিটেড ডিফিউশন। ফ্যাসিলিটেড এটা ডিফিউশনও সেম। ডিফিউশন মানে কি? ডিফিউশন মানে ব্যাপন, হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে, এটা সবসময় মাথায় রাখবে। ডিফিউশন মানে কি? হায়ার কনসেন্ট্রেশন সেল মেমব্রেন অ্যাক্রস দ্য সেল মেমব্রেনের হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যখন ড্রাগ মলিকিউলকে যাচ্ছে তখন ডিফিউশন হচ্ছে, স্বাভাবিক। তো এক্ষেত্রে কি হচ্ছে না, এক্ষেত্রে হচ্ছে ক্যারিয়ার থাকছে। যেরকম আমি তোমাকে মানে অ্যাক্রস দ্য সেল মেমব্রেন অনেক ক্যারিয়ার থাকে। একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি, তোমাদের বোঝাচ্ছে। যখন কোনো আমরা রেল স্টেশনে যাই, যখন প্ল্যাটফর্মে নামি, তখন প্ল্যাটফর্মে নামার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে অনেক জিনিসপত্র থাকে, তখন কুলি থাকে আর কি। ওই কুলি কী করে না, সে আমাদের মালপত্রগুলোকে নিয়ে স্টেশনের কোথায় যেতে হবে সে জানে আর কি, সে নিয়ে চলে যাবে। সেম টু সেম যদি আমরা স্টেশনকে সেল ধরি এবং প্ল্যাটফর্মকে আমরা যদি সেল মেমব্রেন ধরি, তাহলে আমাদের কোন প্ল্যাটফর্মে যেতে হবে, কোথা থেকে 1 থেকে 2 যেতে হবে না 4-এ যেতে হবে, সেটা মানে কোন প্ল্যাটফর্মে ট্রেন আসছে সেটা কুলি জানে, বলে দিলে সে জেনে যাবে। সেই রকমভাবে ক্যারিয়ার ও আছে অ্যাক্রস দ্য সেল মেমব্রেন। সে কি করছে না, ড্রাগ মলিকিউল এলো, ঠিক আছে, আমরা হচ্ছে ড্রাগ মলিকিউল স্টেশনে নামলাম, ড্রাগ মলিকিউল সেল মেমব্রেনে গেল, দিয়ে সেখান থেকে ক্যারিয়ার যে আছে ও কি করবে না, ড্রাগ মলিকিউলগুলোকে যেখানে তার কাজে লাগানোর দরকার সেখানে নিয়ে চলে যাবে। তো এটা হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন। এই জন্য বলা হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন, কারোর দ্বারা হচ্ছে ব্যাপারটা, ডিফিউশনটা কারোর দ্বারাই হচ্ছে, বুঝতে পারছো তো? সেই হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনেও যাচ্ছে, কিন্তু কারোর দ্বারা, ক্যারিয়ারের দ্বারা, যার কারণে বলা হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন। এখানেও কি হবে, যেহেতু হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রেও কোনো এনার্জি লাগবে না। তো বুঝতে পারলে এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া আছে ট্রান্সপোর্ট অফ গ্লুকোজ অ্যাক্রস দ্য মাসল সেল মেমব্রেন বাই দ্য ট্রান্সপোর্টার GLUT4 যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টার আছে, যে ক্যারিয়ার আছে, তার মাধ্যমে কি হয় না, গ্লুকোজ আমাদের যে মাসল সেল মেমব্রেনে ছড়িয়ে পড়ে, ট্রান্সপোর্ট হয়। বুঝতে পারলে এটা একটা এক্সাম্পল। তারপরে 4 নম্বর আছে ফিল্ট্রেশন। ফিল্ট্রেশনটা কি? ফিল্ট্রেশন হচ্ছে যে যখন কোনো জিনিস ফিল্টার হয় আর কি। এবার সেল মেমব্রেন যে সেলের উপরে যে মেমব্রেনটা, তার মধ্যে অনেক ছোট ছোট পোর থাকবে, নাহলে মলিকিউল সাবস্টেন্সেস ড্রাগ মলিকিউলস কি হবে, তোমার সেল মেমব্রেন থেকে সেলের ভিতরে আসবে কি করে? অবশ্যই ছোট ছোট পোর থাকে। এবার ড্রাগ মলিকিউলস যদি কিছু কিছু ড্রাগ মলিকিউলস সেই পোরের থেকেও, সেল মেমব্রেনে থাকা পোরের থেকেও আরও ছোট হয়, তাহলে কি হবে, স্বাভাবিকভাবে সেই পোর থেকে যদি ছোট হয় তাহলে সেই ড্রাগ মলিকিউলসগুলো আরামসেই পুরো ফিল্ট্রেট হয়ে সেলের ভিতরে চলে আসবে। তো এটাকে বলা হচ্ছে ফিল্ট্রেশন। বুঝতে পারলে? এটা ব্যাস সিম্পল পুরো। তারপর হচ্ছে এন্ডোসাইটোসিস, অ্যাবজর্পশন অফ ভিটামিন B12 ইন দ্য গাট। এন্ডোসাইটোসিসটা কি? এন্ডোসাইটোসিস হচ্ছে যখন সেল নিজেই ভেসিকেল ফর্মেশন করে তোমার ড্রাগ মলিকিউলসগুলোকে সেলের ভিতরে এন্ট্রি করে নেবে। মানে আমি একটা ছবি আঁকে দেখাচ্ছি, এটা ধরো সেল ঠিক আছে, ওকে, তো এটা হচ্ছে সেল মেমব্রেন, এটা হচ্ছে সেল মেমব্রেন, ওকে। এবার সেল কি করবে না, এখানে ড্রাগ মলিকিউলগুলো আছে, ঠিক আছে, ড্রাগ মলিকিউলসগুলো আছে, সেল কি, এটা ড্রাগ মলিকিউলসগুলো সেলের বাইরে আছে, এটা সেল মেমব্রেন, ঢুকতে পারছে না। এবার সেল কি করবে না, এই যে সেল মেমব্রেনকে সরিয়ে দিবে, দিয়ে সেল কি করবে না, নিজে একটু জায়গা করে নিবে, ঠিক আছে, দিয়ে এরকম করে নেবে, ঠিক আছে, এটা সেল মেমব্রেন, দিয়ে সেল এগুলোকে এইখানে ঢুকাবে, নিজের মধ্যে ঢুকিয়ে নেবে, মানে তখনও সেল মেমব্রেন সেলকে প্রোটেক্ট করছে। এবার সেল এই ড্রাগ মলিকিউলগুলো ঢুকে গেল। তারপরে নেক্সট প্রসেসে কি হবে না, এই যে এইগুলা কি হচ্ছে না, সেল মেমব্রেনগুলো এখানে জুড়ে যাবে আস্তে করে, দিয়ে কি হচ্ছে না, সেল নিজে আরামসে এটাকে ঢুকিয়ে নিবে। তারপরে কি সিচুয়েশনটা হচ্ছে, সেল নিজে এরকম একটা লেয়ার তৈরি করে এর ভিতরে মলিকিউলস, তাহলে সেল মেমব্রেন হলো, তৈরি হয়ে গেল, তারপর সেলের ভিতরে ড্রাগ মলিকিউল ঢুকে গেল। তো এটাকে বলা হচ্ছে এন্ডোসাইটোসিস। এটার আবার অনেকগুলো ভাগ আছে, ফ্যাগোসাইটোসিস, আরও
তারপরে ফিঙ্গোসাইটোসিস আরও আছে। ওকে, তো এই মাধ্যমে কি হচ্ছে না, এটা এক্সাম্পল একটা দেওয়া যায় অ্যাবজর্পশন, এই ভিটামিন বি12 যে গাটে অ্যাবজর্ব হয় এই অ্যান্ডোসাইটোসিসের মাধ্যমে। তো বেসিক্যালি এই যে পাঁচটা মেকানিজম বললাম, এই মেকানিজমগুলোই হচ্ছে বেসিক্যালি কাজ করছে এই প্রসেসে। এগুলো তো প্রসেস ফার্মাকোকাইনেটিক্সের এডিএমই, এই প্রসেসের মাধ্যমে ড্রাগের মুভমেন্ট হচ্ছে শরীরের ভিতরে। ওকে, পরপর স্টেপ টু স্টেপ, কিন্তু কিভাবে হচ্ছে, কোন মেকানিজমে হচ্ছে, সেটা হচ্ছে এই পাঁচটা মেকানিজম আমি বললাম। বুঝতে পারলে তো জিনিসটা কি? কিছুক্ষণ আগে আমরা ডিসকাশন করলাম ফার্মাকোকাইনেটিক্স যে হচ্ছে ওটা চারটা প্রসেসের মাধ্যমে হচ্ছে। তো কি কি চারটা প্রসেস? অ্যাবজর্পশন এডিএমই, অ্যাবজর্পশন অফ ড্রাগ, ডিস্ট্রিবিউশন অফ ড্রাগ, মেটাবলিজম অফ ড্রাগ অ্যান্ড এই যে এক্সক্রেশন অফ ড্রাগ। তো এই যে চারটা প্রসেসকে আমরা আস্তে আস্তে করে একটা একটা ধরে ধরে একটা ডিসকাশন করব। তো ফার্স্ট কোনটা আসছে? ড্রাগ অ্যাবজর্পশন বা অ্যাবজর্পশন অফ ড্রাগ। তো এটা মানে কি? মুভমেন্ট অফ এ ড্রাগ ফ্রম দ্য সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন ইনটু দ্য ব্লাড স্ট্রিম। মানে কি? মানে ড্রাগ অ্যাবজর্পশন এমন একটা মুভমেন্টাল প্রসেস যে ক্ষেত্রে কি হচ্ছে না, আমরা যে রুটে দিই না কেন ড্রাগকে অ্যাডমিনিস্টার করি না কেন, সেখান থেকে যে মুভমেন্টাল প্রসেসের মাধ্যমে ড্রাগটা ব্লাড স্ট্রিমে যাচ্ছে সেটাকে আমরা বলছি ড্রাগ অ্যাবজর্পশন। বুঝতে পারলে তো? সিম্পলভাবে ওরালি খাই বা লোকালি লাগাই বা লোকালি খাই, যা করি, ওরালি খাই বা লোকালি মেডিসিনটাকে ইউজ করি বা সাবলিঙ্গুয়ালি ইউজ করি, সে যে মুভমেন্টাল প্রসেসের মাধ্যমে ব্লাড স্ট্রিমে যাচ্ছে সেটাকে আমরা বলছি ড্রাগ অ্যাবজর্পশন। তো ড্রাগ অ্যাবজর্পশনের মাধ্যমেই তো ড্রাগটা তোমার ওরাল থেকে তারপরে জিআই সিস্টেমে এসে সেখান থেকে তো তোমার ব্লাড স্ট্রিমে যাবে, সার্কুলেশনে যাবে, স্বাভাবিক না? সেই জন্য এটাকে বলা হচ্ছে একটা মুভমেন্টাল প্রসেস, যে ক্ষেত্রে কি হচ্ছে না, ড্রাগ সাইড থেকে মানে অ্যাডমিনিস্ট্রেশন হওয়ার পর ব্লাড স্ট্রিমে যাচ্ছে, দ্যাটস কল হচ্ছে ড্রাগ অ্যাবজর্পশন। বুঝতে পারলে তো? এবার আসি, এই যে ড্রাগ অ্যাবজর্পশন কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, কিছু ফ্যাক্টরস এই ড্রাগ অ্যাবজর্পশনকে ইনফ্লুয়েন্স করে আর কি। তো সে কী কী মানে আমরা ফ্যাক্টরগুলো দেখে নেব আর কি। তো ফার্স্ট ফ্যাক্টর কি? ফিজিকো কেমিক্যাল প্রপার্টিস অফ দ্য ড্রাগ। ড্রাগের অনেক ফিজিকো কেমিক্যাল প্রপার্টিস থাকে, সেগুলো কিভাবে ড্রাগের অ্যাবজর্পশনকে ইনফ্লুয়েন্স করছে সেটা আমরা জানবো। তো ফার্স্ট যেটা আছে ফিজিক্যাল স্টেট। ফিজিক্যাল স্টেট মানে কি? স্বাভাবিকভাবে একটা ড্রাগ যদি লিকুইড ফর্মে থাকে আর একটা যদি সলিড ফর্মে থাকে, তাহলে লিকুইড ফর্মটা আগে অ্যাবজর্পশন হবে তুলনামূলক সলিড ফর্মে থেকে। তো এটা একটা ইনফ্লুয়েন্স করছে না এইভাবে। তারপরে 2 নম্বর কি? লিপিড সলিউবল অ্যান্ড আনআয়োনাইজড ফর্ম। আমরা কেন এটা বলছি একটা কথা মাথায় রাখবে, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, আবার সেলে পড়ানোর সময় বলেছিলাম, যেহেতু সেল মেমব্রেন কি লিপিড দিয়ে তৈরি, সেই জন্য সেক্ষেত্রে লিপিড সলিউবল যে ড্রাগগুলো হয় এবং আনআয়োনাইজড ড্রাগগুলা যে ফর্মে থাকে, সেই ফর্মের ড্রাগগুলো, এই যে লিপিড সলিউবল এবং আনআয়োনাইজড ফর্মের ড্রাগগুলো তুলনামূলক বেশি তাড়াতাড়ি অ্যাবজর্পশন হয় তুলনামূলক ওয়াটার সলিউবল ড্রাগের তুলনায়। ওকে, তারপর হচ্ছে পার্টিকেল সাইজ। পার্টিকেল সাইজ মানে কি? স্বাভাবিকভাবে যদি ড্রাগের পার্টিকেল, একটা ড্রাগ বড় পার্টিকেলে ব্রেকডাউন হয়েছে, আবার একটা ড্রাগ ছোট পার্টিকেলে ব্রেকডাউন হয়েছে, তাহলে স্মল যে পার্টিকেলে ব্রেকডাউন হচ্ছে ওগুলোর আগে অ্যাবজর্পশন হবে তুলনামূলক বড় পার্টিকেলের থেকে। বুঝতে পারলে তো? তারপরে কি? ডিসইন্টিগ্রেশন টাইম আর ডিসসলিউশন টাইম। তো ফার্স্টে ডিসইন্টিগ্রেশন টাইমটা বলি। ডিসইন্টিগ্রেশন টাইম মানে হচ্ছে যে টাইমটা নিচ্ছে একটা ড্রাগ ছোট মলিকিউলে ভাঙতে, সেটাকে আমরা বলছি ডিসইন্টিগ্রেশন টাইম। আর হচ্ছে ডিসলিউশন টাইম হচ্ছে ওই যে ছোট মলিকিউলে ভেঙে গেল ওইখান থেকে অ্যাবজর্পশন হতে যে সময়টা লাগছে ওটাকে আমরা বলছি ডিসলিউশন টাইম। ডিজলভ হতে যে সময়টা লাগছে ওটাকে আমরা বলছি ডিসলিউশন টাইম। তাহলে বুঝতে পারলে ডিফারেন্সটা? ডিসইন্টিগ্রেশন টাইম, ইট ইজ দ্য টাইম টু টেক ড্রাগ ব্রেকডাউন ইনটু এ স্মল পার্টিকেল, দ্যাটস কল হচ্ছে ডিসইন্টিগ্রেশন টাইম। অ্যান্ড ডিসলিউশন টাইম হচ্ছে যে ডিজলভ হতে, ওই ডিসইন্টিগ্রেশন টাইমে যে ড্রাগটা স্মল পার্টিকেলে ভাঙছে, স্মল পার্টিকেলে ভাঙার পর সে ডিজলভ হতে যে সময়টা নিচ্ছে সেটাকে আমরা বলছি ডিসলিউশন টাইম। তো ডিসইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হচ্ছে না, যদি ড্রাগটা বেশি সময় নেয়, ওকে, যদি স্মল পার্টিকেলে ভাঙতে বেশি সময় নেয়, ঠিক আছে, তো বেশি সময় নিয়ে অ্যাবজর্পশনের রেট কি হয়ে যাবে? কমে যাবে না? যদি তাড়াতাড়ি স্মল পার্টিকেলে ভেঙে যায়, তাহলে তাড়াতাড়ি ভেঙে গেলে কি হবে? স্মল পার্টিকেলে বেশি সময় নিলে ভাঙতে অ্যাবজর্পশন কমে যাবে, আবার কম নিলে অ্যাবজর্পশন বেড়ে যাবে।
আর হচ্ছে ডিসলিউশন টাইম হচ্ছে যত ভালোভাবে ডিসলভ হবে, যত তাড়াতাড়ি ডিজলভ হবে পার্টিকেলটা, তত তাড়াতাড়ি অ্যাবজর্পশন ভালো হবে। বুঝতে পারলে তো? আর ফর্মুলেশনস মানে কি? ফর্মুলেশনস মানে হচ্ছে আমরা যে ড্রাগ খাই, ওই ড্রাগটা তো পুরোপুরি ড্রাগ নয়, ওর সঙ্গে কিছু জিনিস মিশানো হয়, সাবস্টেন্সেস মিশানো হয়, দিয়ে ড্রাগ ফর্ম করে, ক্যাপসুল বা ট্যাবলেট ফর্ম করে, দিয়ে আমরা সেটাকে খাই। ওকে, তো সেক্ষেত্রে কি হচ্ছে না, ওই যে যেমন যে সাবস্টেন্সেসগুলো মিশানো হয় ড্রাগের সঙ্গে, বেসিক্যালি স্টার্চ হয়, ক্যালসিয়াম হয়, গাম হয়, ওইগুলো কি করছে না, ড্রাগের অ্যাবজর্পশনকে এফেক্ট করছে। ওকে, যেরকম টেট্রাসাইক্লিন যে ড্রাগটা, ওটা কি হয় না, ক্যালসিয়ামের সহায়তায়, মানে ক্যালসিয়াম সাবস্টেন্সেস দিয়ে বানানো হয়। ও কি করে না, ক্যালসিয়াম সাবস্টেন্সেসটা টেট্রাসাইক্লিনের অ্যাবজর্পশনকে ডিক্রিজ করে। এটা একটা এক্সাম্পল। বুঝতে পারলে তো ফর্মুলেশনের ক্ষেত্রে। তারপরে 2 নম্বর, এটা হচ্ছে ফিজিওকেমিক্যাল প্রপার্টিস অফ ড্রাগগুলো বললাম, এতগুলো বুঝতে পারছি তো প্রপার্টি, যেগুলো কি করছে না, ইনফ্লুয়েন্স করছে ড্রাগ অ্যাবজর্পশনে। তারপরে 2 নম্বর কি, রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন মানে কি, মানে দেখো যখন কোনো ড্রাগকে আমরা ওরালি নিচ্ছি, তার ক্ষেত্রে অ্যাবজর্পশন হতে যে সময়ও নিচ্ছে, বেশি সময় নিবে স্বাভাবিক, আর অ্যাবজর্পশনের হারও কম হবে তুলনামূলক কার, প্যারেন্টাল রুটে আমরা যদি ড্রাগকে নিই। যে ড্রাগকে আমরা ডাইরেক্টই সার্কুলেশনে দিচ্ছি, তাহলে সে 100%ই সার্কুলেশনে যাচ্ছে, তাহলে তার অ্যাবজর্পশন কি হবে, খুব ভালো হবে না তুলনামূলক যে ড্রাগকে আমরা ওরালি নিচ্ছি। তাহলে এই রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনও ইনফ্লুয়েন্স করছে, ঠিক আছে, তোমার ড্রাগ অ্যাবজর্পশনে। বুঝতে পারলে তো কীভাবে বললাম? তো একটা এক্সাম্পল দিই তোমাদের, জেন্টামাইসিন। তো জেন্টামাইসিনকে আমরা প্যারেন্টারিল দিই, কারণ হচ্ছে জিআই ট্র্যাকে ও অ্যাবজর্ব হয় না আর কি, অ্যাবজর্পশন তার হয় না জিআই ট্র্যাকে। বেসিক্যালি যদি আমি জেন্টামাইসিনকে তোমার ট্যাবলেট ফর্মে খাই, ট্যাবলেট ফর্মে যদি বানানো হতো বা ট্যাবলেট ফর্মে যদি খাই আমি, তাহলে ওর যে তোমার জিআই ট্র্যাকে ওর যে অ্যাবজর্পশন হয় না, তাহলে সে কি করে কাজ করবে, তাই না? সেই জন্য তাকে প্যারেন্টাল রুটে দেওয়া হয়। বুঝতে পারলে তো? আর জিআই ট্র্যাকে গেলে ও সলিউশনে কি হবে না, আয়োনাইজড হয়ে যাবে। এবার আমরা জানি যে আনআয়োনাইজড অবস্থায় তোমার ড্রাগস কি হয়, ভালো অ্যাবজর্পশন হয়, আয়োনাইজড অবস্থায় খুব কম হয়, খুবই কম হয়। আয়োনাইজড অবস্থায় ড্রাগের অ্যাবজর্পশন খুবই কম হয় তুলনামূলক আনআয়োনাইজড অবস্থায় যদি ড্রাগ থাকে তার তুলনায়। সেই জন্য আমরা জেন্টামাইসিনকে বেসিক্যালি প্যারেন্টাল দিই। সেরকম ইনসুলিনকেও সেক্ষেত্রে, বুঝতে পারছো তো, ডিগ্রেডেড হয়ে যায় জিআই সিস্টেমে। বুঝতে পারছি, ওরাল রুটে দিলেও ডিগ্রেডেড হয়ে যায় জিআই সিস্টেমে, এবং ওরাল রুটে ডিগ্রেডেড হয়ে যায়, যার কারণে ইনসুলিনকে আমরা প্যারেন্টাল রুটে দিয়ে থাকি। তারপরে হচ্ছে 3 নম্বর কি, পিএইচ অ্যান্ড আয়োনাইজেশন। পিএইচ আয়োনাইজেশন মানে কি, বেসিক্যালি কিছু ড্রাগ আছে যেরকম হচ্ছে হাইলি অ্যাসিডিক হেপারিন, আর হচ্ছে হাইলি বেসযুক্ত যেমন হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইডস। এরা কি করে না, পিএইচে বেসিক্যালি এরা পিএইচে কি হয় না, এরা আয়োনাইজড হয়ে যায়। তো পিএইচে আয়োনাইজড হয়ে যাওয়া মানে কি, কিছুক্ষণ আগেই বললাম যে আয়োনাইজড অবস্থায় ড্রাগের অ্যাবজর্পশন কম হয়, তাহলে আয়োনাইজড হয়ে গেলে কি হচ্ছে না, তোমার অ্যাবজর্পশন পুর হয়ে যাবে, ডিক্রিজ হয়ে যাবে, রিডিউস হয়ে যাবে। বুঝতে পারছো তো? তো হেপারিন এবং হাইলি অ্যাসিডিক আর হচ্ছে তোমার অ্যামাইনোগ্লাইকোসাইড হাইলি বেসিক, এরা বেসিক্যালি পিএইচে আয়োনাইজড হয়ে যায়, পিএইচে মিশে আয়োনাইজড হয়ে যায়। হলে কি হয়েছে, অ্যাবজর্পশন তো কমে গেল, তাই না? পুরো অ্যাবজর্পশন হয়ে গেছে। তারপরে হচ্ছে ফুড কিভাবে তোমার অ্যাবজর্পশনকে ইনফ্লুয়েন্স করছে। কিছু কিছু ড্রাগ আছে আমরা যে খাবারের সাথে খেতে হয়, বা খাবারের পরে খেতে হয়, বা খাবারের আগে খেতে হয়, ঠিক আছে? তো সেরকমভাবে সেটাও ড্রাগ অ্যাবজর্পশন, ওই ড্রাগের অ্যাবজর্পশনকেও ইনফ্লুয়েন্স করছে। যেরকম আমি এক্সাম্পল দিই, তোমাদের হচ্ছে রিফাম্পিসিন আমরা যদি খাবার পরে খাই, তাহলে মানে ভরা পেটে খাই, তাহলে ওর অ্যাবজর্পশন রেট কমে যাবে, তুলনামূলক খালি পেটে খেলে ভালো অ্যাবজর্পশন হবে। বুঝতে পারলে তো? এটা একটা ইনফ্লুয়েন্স ড্রাগ অ্যাবজর্পশনের ক্ষেত্রে। বুঝতে পারছো? এবার হচ্ছে তারপর হচ্ছে প্রেজেন্স অফ, আরও একটা বলে দিই ফুডের ক্ষেত্রে, আর একটা এক্সাম্পল দিয়ে দিই, টেট্রাসাইক্লিন কি হচ্ছে না, যদি আমরা মিল্ক জাতীয় খাবার, ঠিক আছে, ওই মিল্ক জাতীয় খাবারের পরে খাই টেট্রাসাইক্লিনকে, ওর রিডিউস করে দিবে, ওর অ্যাবজর্পশনকে রিডিউস করে দিবে। তারপরে 5 নম্বর আসি, প্রেজেন্স অফ আদার ড্রাগ মানে কি, মানে যদি একসঙ্গে আমরা অনেক সময় কি হয় না, দুটো ড্রাগ একসঙ্গে খাই, তো সেটা কিভাবে অ্যাবজর্পশনকে এফেক্ট করছে, ইনফ্লুয়েন্স করছে।
দুটো ড্রাগ অনেক সময়ই একসাথে খেলে একটা ড্রাগ আর একটা ড্রাগের অ্যাবজর্পশনকে কমিয়ে দেয় বা বাড়িয়ে দেয়, বুঝতে পারলে তো। অ্যাসকর্বিক অ্যাসিড ওরাল আয়রনের কি করছে না, ইনক্রিজ করে দিচ্ছে ওর অ্যাবজর্পশনকে, বুঝতে পারলে তো। আর অ্যান্টাসিড টেট্রাসাইক্লিনের অ্যাবজর্পশনকে ডিক্রিজ করে দেয়। তাহলে কি বললাম, বাড়িয়ে দেয় কমিয়ে দেয়, দুটো করতে পারে, কিছু কিছু ড্রাগ বাড়িয়ে দেয়, কিছু কিছু ড্রাগ কমিয়ে দেয়। অ্যাসকর্বিক অ্যাসিড এবং ওরাল আয়রন ট্যাবলেট যদি একসঙ্গে বা কিছুক্ষণ পর পর খাওয়া হয় তাহলে হচ্ছে তো অ্যাসকর্বিক অ্যাসিড কি করে না, ওরাল আয়রনের অ্যাবজর্পশনকে বাড়িয়ে দেয়। আর হচ্ছে টেট্রাসাইক্লিন বেসিক্যালি আমি যেটা বললাম যে ও কি করে না, অ্যান্টাসিডের সাথে যদি খেয়ে মানে আগে পিছে একটু এদিক সেদিক করে খাওয়া হয় একসাথে বা কিছু টাইম এদিক সেদিক করে যদি খাওয়া হয় তাহলে ওর যে অ্যাবজর্পশনকে টেট্রাসাইক্লিনের অ্যাবজর্পশনকে কী করবে, ডিক্রিজ করে দিবে, রিডিউস করে দিবে। তো এটা এফেক্ট করছে, ইনফ্লুয়েন্স করছে ড্রাগ অ্যাবজর্পশনে। তারপরে এরিয়া অফ দ্য অ্যাবজর্বিং সারফেস, আমাদের বেশিরভাগ ড্রাগ কোথায় তোমাদের অ্যাবজর্ব হয়, স্মল ইন্টেস্টাইনে বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে। তো কারণ ওর সারফেসটা বেশি, স্মল ইন্টেস্টাইনে এরিয়া অফ সারফেস অনেক বেশি, যার কারণে অ্যাবজর্পশন বেশি হয় কোথায়, স্মল ইন্টেস্টাইনে। কিন্তু কোনো সময় কোনো ডিজিজের কারণে, ঠিক আছে, স্মল ইন্টেস্টাইনকে কেটে বাদ দিয়ে দেওয়া হলো, রিসেকশন করে দেওয়া হলো, কেটে বাদ দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। তাহলে ওর এরিয়া অফ সারফেস কী হয়ে যাবে, কমে যাবে, তাহলে তার ড্রাগ অ্যাবজর্পশনটা কমে যাবে, বুঝতে পারছো তো। এটা ইনফ্লুয়েন্স এইভাবে করছে যে এরিয়া অফ দ্য অবজারভিং সারফেস। তারপর হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল অ্যান্ড আদার ডিজিজেস। গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল আদার ডিজিজেস মানে কি, জিআই ট্র্যাকে কোনো ডিজিজ হলে বেসিক্যালি ওর কি হচ্ছে না, পেরিস্টলেটিক মুভমেন্ট যেটা হয় ওটা বেড়ে যায়। ওই পেরিস্টলেটিক মুভমেন্টও অনেক সময় ড্রাগের অ্যাবজর্পশনকে এফেক্ট করে, বুঝতে পারছো তো। তোমার হচ্ছে বেসিক্যালি যেরকম সিসিএফ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার হলে হচ্ছে জিআই ট্র্যাকে ইডিমা তৈরি হয়ে যায়, সেই ইডিমা আমাদের ড্রাগের অ্যাবজর্পশনকেও এফেক্ট করে, বুঝতে পারলে তো। তো এগুলো হচ্ছে, এটা হচ্ছে তোমার ড্রাগ অ্যাবজর্পশন কীভাবে হচ্ছে, কি কি মানে ড্রাগ অ্যাবজর্পশন আমরা কাকে বলছি এবং কি কি ফ্যাক্টর ড্রাগ অ্যাবজর্পশনকে ইনফ্লুয়েন্স করছে সেটা আমরা জানলাম। আরও এরপরে আরও অনেক ছোট ছোট জিনিস জানবো, দিয়ে আমাদের ড্রাগ অ্যাবজর্পশন কমপ্লিট হবে, বুঝতে পারলে তো। এবার আসি বায়ো অ্যাভেলেবিলিটিতে। জিনিসটা কি, কেন আমি এটা ড্রাগ অ্যাবজর্পশনের পরে পড়াচ্ছি, তোমরা হয়তো অনেকে ভাববে যে ফার্মাকোকাইনেটিক্সের মধ্যে তো 4টা প্রসেস ছিল, এডিএমই, ঠিক আছে, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম এবং এক্সক্রেশন। তো অ্যাবজর্পশনের পর ডিস্ট্রিবিউশন না পড়িয়ে এটা কি জিনিস পড়াচ্ছি, এটা পড়াতে হবে। এটা অনেক ছোট জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস একটা আর কি, যেটা ড্রাগ অ্যাবজর্পশনের পরেই পড়াতে হবে, কারণ তার সঙ্গে ড্রাগ অ্যাবজর্পশনের সঙ্গে বায়ো অ্যাভেলেবিলিটির অনেকটা লিঙ্ক আছে আর কি, এই জন্য বলছি। তো বায়ো অ্যাভেলেবিলিটি জিনিসটা কি, ইট ইজ দ্য ফ্র্যাকশন অফ এ ড্রাগ দ্যাট রিচেস সিস্টেমিক সার্কুলেশন ফ্রম এ গিভেন ডোজ। মানে কি, ড্রাগ অ্যাবজর্পশনের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, সেটা একটা প্রসেস, এমন একটা মুভমেন্টাল প্রসেস ছিল যে ক্ষেত্রে কী হচ্ছে না, ড্রাগকে আমরা যে রুটে, যে কোনো ড্রাগকে আমরা যে কোনো রুটে দিই না কেন, যে প্রসেসের মাধ্যমে ওই ড্রাগটা কোথায় মিশছিল, ব্লাড স্ট্রিমে মিশছিল, সেটার ক্ষেত্রে কী হচ্ছে, সেটাকে আমরা কি বলছিলাম, ড্রাগ অ্যাবজর্পশন। এবার ড্রাগ অ্যাবজর্পশনের পর ড্রাগটা কত পার্সেন্ট, বা কোনো ড্রাগকে যদি আমরা কোনো নির্দিষ্ট একটা ডোজে দিই, ঠিক আছে, ওই ড্রাগটার কত পার্সেন্ট তোমার সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছাচ্ছে, ওর যে হার মানে ওর যে রেটটা কত পার্সেন্টেজে, ঠিক আছে, ওই যে রেটটা ওটাকে আমরা বলছি বায়োঅ্যাভেলেবিলিটি। মানে একটা যদি আমরা একটা ড্রাগকে দিই 100%, ঠিক আছে, ওরালি দিলাম একটা ড্রাগকে, তার কত পার্সেন্ট, বা প্যারেন্টালি দিলাম কোনো ড্রাগকে বা ওরালি দিলাম, যে রুটে দিই না কেন, ওটা অ্যাবজর্পশন হবে, ঠিক আছে। তো অ্যাবজর্পশন হওয়ার পর ওর কত পার্সেন্টেজ সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছাচ্ছে, ঠিক আছে, ওটাকেই আমরা বলছি বায়ো অ্যাভেলেবিলিটি, বুঝতে পারলে তো। এবার যেরকম ড্রাগ অ্যাবজর্পশনের ক্ষেত্রে কিছু কিছু ফ্যাক্টর ড্রাগ অ্যাবজর্পশনকে কী করছিল, ইনফ্লুয়েন্স করছিল, বেসিক্যালি সেই ফ্যাক্টরগুলা এবং আরও 3টা এক্সট্রা ফ্যাক্টর আছে যেগুলো কি করছে না, বায়ো অ্যাভেলেবিলিটিকে এফেক্ট করছে। ওকে, তো কিভাবে এফেক্ট করছে, যেরকম আমরা কি দেখেছিলাম ড্রাগ অ্যাবজর্পশনের ক্ষেত্রে,
ফিজিকোকেমিক্যাল প্রপার্টিজ অফ দ্য ড্রাগ। তার মধ্যে কিছু প্রপার্টি ছিল ড্রাগের। ফিজিক্যাল স্টেটের ক্ষেত্রে কি হচ্ছিল না, একটা লিকুইড ফর্ম অফ ড্রাগ আর একটা হচ্ছে সলিড ফর্ম অফ ড্রাগ। যদি কম্পেয়ার করি তো লিকুইডটা কি হচ্ছে, লিকুইড ফর্ম অফ ড্রাগের অ্যাবজর্পশনটা ভালো হচ্ছিল তুলনামূলক কার, কম্পেয়ার টু সলিডযুক্ত যে ড্রাগটা তার তুলনায়, তাই তো। এবার হচ্ছে যদি লিকুইডটা ভালো অ্যাবজর্পশন হচ্ছিল, তাহলে ভালো অ্যাবজর্পশনের পরে কি হবে, ভালোভাবেই তার বেশি পার্সেন্টেজটাই তার সিস্টেমিক সার্কুলেশনে যেতে পারবে। সেই জন্য ওই যে ফ্যাক্টরগুলো ছিল, বেসিক্যালি 7টা ফ্যাক্টর ছিল ড্রাগ অ্যাবজর্পশনের ক্ষেত্রে, সবগুলা ফ্যাক্টরই কি করছে না, বায়ো অ্যাভেলেবিলিটির ক্ষেত্রেও এফেক্ট করছে সেম টু সেম ভাবে। যেরকম অ্যাবজর্পশন হবে সেই হিসেবে তার তোমার বায়ো অ্যাভেলেবিলিটি তার বাড়বে বা কমবে। ওকে, এই জন্য বলছিলাম কেন পড়াচ্ছি এইভাবে, এই জন্য পড়াচ্ছি আমি যে কেন ড্রাগ অ্যাবজর্পশনের পর বায়ো অ্যাভেলেবিলিটিটা পড়াচ্ছি, এইটাই হচ্ছে লিঙ্ক। তো স্পিডে একটু বলে যাই। ফার্স্টে বলে দিলাম ফিজিক্যাল স্টেট কীভাবে এফেক্ট করছে বায়ো অ্যাভেলেবিলিটিতে। সেকেন্ড হচ্ছে লিপিড সলিউবল আর আয়োনাইজড ফর্ম। লিপিডযুক্ত যে লিপিড সলিউবল যে ড্রাগগুলো ছিল এবং আনআয়োনাইজড ড্রাগগুলো ছিল তাদের অ্যাবজর্পশন ভালো হচ্ছিল তুলনামূলক ওয়াটার সলিউবল ড্রাগের তুলনায়। তো অ্যাবজর্পশন ভালো হচ্ছিল মানে তার কি হবে, সিস্টেমিক সার্কুলেশনে মেশার ক্ষমতাটা মানে হারটাও পার্সেন্টেজটাও বাড়া থাকবে, ঠিক আছে। বায়োঅ্যাভেলেবিলিটি ইনক্রিজ করবে। পার্টিকেল সাইজ যদি ছোটো, অ্যাবজর্পশন ভালো হবে, বায়োঅ্যাভেলেবিলিটি ভালো হবে। ডিসইন্টিগ্রেশন টাইম, ডিসলিউশন টাইম সেম টু সেম ভাবে আর কি। ফর্মুলেশনও যেরকম ফর্মুলেশন হিসেবে কিছু ড্রাগের সঙ্গে কিছু মিশিয়ে দিয়ে ড্রাগকে বানানো হয়, দিয়ে আমরা খাই, তাহলে তার অ্যাবজর্পশনটা কী হচ্ছে, সেখানে ডিক্রিজ করছিল অ্যাবজর্পশন ডিক্রিজ করছিল, যার কারণে কী হচ্ছিল সিস্টেমিক সার্কুলেশন মানে তার অ্যাভেলেবিলিটিও ডিক্রিজ হবে। ওকে, তো রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে কী হচ্ছিল, ওরালি যখন কোনো আমরা ড্রাগকে দিচ্ছি তার মধ্যে অনেক বাধা আসছিল, ঠিক আছে, জিআই ট্র্যাকে অনেক কিছু প্রবলেম আসছিল, যার কারণে তার অ্যাবজর্পশন কি ডিক্রিজ হচ্ছিল। আমি জেন্টামাইসিনের একটা এক্সাম্পল দিয়েছিলাম। এবং প্যারেন্টেরাল যখন রুটে দিচ্ছিলাম ডাইরেক্টলি তোর ব্লাডে দিচ্ছি, সেক্ষেত্রে অ্যাবজর্পশন পুরোপুরি হচ্ছিল। এবং প্যারেন্টেরাল রুটে আমরা যখন ড্রাগকে দিই তার বায়ো অ্যাভেলেবিলিটি কী হবে, তাহলে মাথায় যদি বুদ্ধি লাগিয়ে বলো, ওটা 100%ই হবে, কারণ ও ডাইরেক্ট তো সিস্টেমে সার্কুলেশনে মিশছে, বুঝতে পারছো তো। এটা হচ্ছে রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এইভাবে এফেক্ট করছে বায়ো অ্যাভেলেবিলিটিকে। তারপর হচ্ছে পিএইচ এবং আয়োনাইজেশন বলেছিলাম, কিছু হাইলি পিএইচ ড্রাগ যেরকম হচ্ছে হেপারিন, হাইলি পিএইচ বলছে হাইলি অ্যাসিডিক ড্রাগ যেগুলো হেপারিন, তারপর হচ্ছে হাইলি বেসিক ড্রাগ যেরকম হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইডস, ওগুলো কি হচ্ছে না পিএইচে তারা কি হচ্ছিল না আয়োনাইজড হয়েছিল, এবং আয়োনাইজড হয়ে যাওয়ার ফলে কি হচ্ছিল তাদের অ্যাবজর্পশন ডিক্রিজ হচ্ছিল। এবার অ্যাবজর্পশন ডিক্রিজ হওয়া মানে কি হবে, বায়োঅ্যাভেলেবিলিটির হারও কমবে। ফুডও সেমনি তেমনভাবে, ফুড, প্রেজেন্স অফ আদার ড্রাগ, এরিয়া অফ দ্য অ্যাবজর্বিং সারফেস, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল অ্যান্ড আদার ডিজিজ, এগুলাও সেমভাবেই অ্যাবজর্পশনের উপরই ডিপেন্ড করছে তার বায়ো অ্যাভেলেবিলিটি, বুঝতে পারছো তো। এবার বাকি যে মেন তিনটা, ফার্স্ট পাস মেটাবলিজম, হেপাটিক ডিজিজেস এবং এন্টারোহেপাটিক সাইক্লিং, এই তিনটা যে এটা কিভাবে, এই ফ্যাক্টরগুলো কিভাবে তোমার বায়ো অ্যাভেলেবিলিটিকে এফেক্ট করছে এটা একটু জেনে নিই। তো ফার্স্ট আসছে ফার্স্ট পাস মেটাবলিজম। ফার্স্ট পাস মেটাবলিজমটা কি, যখন কোনো ড্রাগের মেটাবলিজম দ্রুত হয়ে যাচ্ছে, এক কথায় বলতে যদি বলি, ওকে, মানে আমি যদি এক্সাম্পল দিই, একটা ড্রাগকে আমরা যখন ওরালি নিলাম তাহলে কি হবে, ওই ড্রাগটা জিআই ট্র্যাকে এলো, জিআই ট্র্যাক থেকে ইন্টেস্টাইনে এলো, ইন্টেস্টাইন থেকে সেখানে কি হচ্ছে ব্লাডে গেল, এবং ব্লাড থেকে কি পোর্টাল ভেনে আসবে। ওকে, তো পোর্টাল ভেন থেকে কোথায় যাবে, লিভারে যাবে। এবার লিভার থেকে কি হবে তোমার, তারপরে আবার সিস্টেমিক সার্কুলেশনে যাবে। কিন্তু এই যে প্রসেসটা বললাম ব্লাড কীভাবে সিস্টেমিক সার্কুলেশন, এই প্রসেসের ক্ষেত্রে কি হচ্ছে না, ড্রাগের ফাস্ট মেটাবলিজমও হতে পারে, অনেক সময় ড্রাগ ইনঅ্যাক্টিভও হয়ে যেতে পারে। তাহলে ওই সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছানোর আগেই ড্রাগের যদি মেটাবলিজম হয়ে যায়, তাহলে যে কাজের জন্য আমরা ড্রাগটা ইউজ করেছিলাম তাহলে সে কাজটা হবে না, ড্রাগটা সিস্টেমিক সার্কুলেশনে পুরোপুরিভাবে মিশবে না, তাহলে তার বায়ো অ্যাভেলেবিলিটি কী হয়ে যাবে, কম হবে। তো এইভাবেই ফার্স্ট পাস মেটাবলিজমটা একটা ড্রাগকে এফেক্ট করছে। যেরকম লিগনোকেন, ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়াজের ক্ষেত্রে আমরা দিয়ে থাকি লিগনোকেন, ঠিক আছে, সেই জন্য আমরা তাকে কি প্যারেন্টারে দিই, যাতে তার বায়ো অ্যাভেলেবিলিটিটা 100% থাকে এবং তার কাজটা যে কারণে আমরা দিয়েছিলাম সেটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়। তারপরে আসি হেপাটিক ডিজিজেস। হেপাটিক ডিজিজেস কীভাবে এফেক্ট করছে,
যখন হেপাটিক ডিজিজেস বেসিক্যালি বায়োঅ্যাভেলেবিলিটিটাকে ইনক্রিজ করে কিভাবে, যখন কোনো ড্রাগের যখন লিভারের, হেপাটিক মানে কি বেসিক্যালি লিভারের যখন ডিজিজ হয় তাহলে তার মেটাবলিজমের হার ও ডিক্রিজ হয়ে যায়। তাহলে মেটাবলিজম ডিক্রিজ হয়ে যাওয়া মানে কি, ওই ড্রাগের আর্লি ফার্স্ট মেটাবলিজম বা ফার্স্ট পাস মেটাবলিজম হবে না। তো ফার্স্ট পাস মেটাবলিজম ঠিকঠাক না হলে কি হবে, ওই ড্রাগটা তুলনামূলক কি হবে, কম ইনঅ্যাক্টিভ অবস্থায় হবে, অ্যাক্টিভ অবস্থায় বেশি থাকবে। তাহলে ওর সিস্টেমিক সার্কুলেশনে মেশার প্রবণতাটাও কী হবে, সম্ভাবনা পসিবিলিটি বেড়ে যাবে। তাহলে ওর বায়ো অ্যাভেলেবিলিটিও ইনক্রিজ করবে। তারপর হচ্ছে হেপাটিক সাইক্লিং। হেপাটিক সাইক্লিং মানে হচ্ছে যে যখন হেপাটিকের মধ্যে একটা সাইক্লিংয়ের প্রসেসে গোল গোল যখন একটা ড্রাগটা ঘুরতে থাকে তখন তার বায়ো অ্যাভেলেবিলিটিটা কী হবে, ইনক্রিজ করবে। কিভাবে, যখন আমরা একটা ড্রাগকে খেলাম, ড্রাগকে ওরালি নিলাম, ওরালির ক্ষেত্রে কি হচ্ছে না, ওটা জিআই সিস্টেম এলো, জিআই সিস্টেম থেকে সেখানে কি হলো, ব্লাডে মিশলো, ব্লাড থেকে ওই ব্লাডটা কোথায় যায়, স্মল ইন্টেস্টাইনের যখন ব্লাডে মিশছে ওই ব্লাডটা আমার পোর্টাল ভেনে আসে। ওকে, তো পোর্টাল ভেন থেকে এসে লিভারে যায়। এবার লিভারে যে যাচ্ছে, ঠিক আছে, ওখানে তো মেটাবলিজম হয়ে যাচ্ছে, ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছিলো অনেক ড্রাগ, কিন্তু ওই যে লিভারে যাচ্ছে, লিভারে কি হচ্ছে, বাইলের মাধ্যমে আবার কি হচ্ছে, ওই ড্রাগটা কোথায় আসছে, স্মল ইন্টেস্টাইনে। স্মল ইন্টেস্টাইনে আবার অ্যাবজর্পশন হচ্ছে, আবার অ্যাবজর্পশনে আবার ব্লাডে যাচ্ছে, আবার পোর্টাল ভেনে আসছে, আবার লিভারে যাচ্ছে। এইভাবে যে সাইক্লিং প্রসেসে হচ্ছে, তাহলে ওই ড্রাগটার মেটাবলিজম হোক কোনো অসুবিধা নেই, কিন্তু বারবার তো হচ্ছে, বারবার মেটাবলিজম হয়ে লিভার থেকে বাইলে আসছে, বাইল থেকে গাটে আসছে, আবার অ্যাবজর্পশন হচ্ছে। তো এই যে মেটাবলিজম প্রসেসটা সাইক্লিং প্রসেসের মাধ্যমে হচ্ছিল, এক্ষেত্রে কী হচ্ছে না, ওর কি হচ্ছে, ব্লাড মানে সিস্টেমিক সার্কুলেশনে মেশার প্রবণতাটা বেড়ে যাচ্ছে কম কম করে, প্রতিটা সাইকেলে একটু একটু করে যে মিশছে সিস্টেমিক সার্কুলেশনে, তাহলে একটা সময় কি হবে, তার বায়োঅ্যাভেলেবিলিটিও ইনক্রিজ হচ্ছে না, বুঝতে পারছো তো। তাহলে এবং এক্ষেত্রে কি হচ্ছে, ড্রাগের ডিউরেশন অফ অ্যাকশনও বাড়ছে, বুঝতে পারছো তো। হেপাটিকটা সাইক্লিং যে এইভাবে ড্রাগের তোমার বায়ো অ্যাভেলেবিলিটিটাকে ইনক্রিজ করছে। তো বুঝতে পারলে কেন আমি বায়ো অ্যাভেলেবিলিটিটা একটু পড়িয়ে দিলাম, ছোট জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ড্রাগ অ্যাবজর্পশনের পরেই পড়াচ্ছি কারণ তার সঙ্গে লিঙ্ক আপ হলো। এরপরে আমরা ড্রাগ ডিস্ট্রিবিউশন পড়াবো। একটা কথা তোমাদের বলে রাখি, যেহেতু ফার্মাকোকাইনেটিক্স বেসিক্যালি এডিএমই চারটা প্রসেস নিয়ে তৈরি হচ্ছে, মানে চারটা প্রসেস নিয়ে অ্যাকচুয়ালি টোটাল ফার্মাকোকাইনেটিক্স আছে আর কি, এবং এর মধ্যে অনেক ছোটো ছোটো জিনিসও আছে, যেরকম বায়ো অ্যাভেলেবিলিটি, এরকম অনেক ছোটো ছোটো জিনিসও আছে। সেই জন্য এটা যদি আমি পুরো পড়াতে যাই, ঠিক আছে, একসাথে, তাহলে অনেক লেন্দি হয়ে যাবে ভিডিও এবং তোমাদের বুঝতেও অসুবিধা হবে। বুঝতেই পারছো জিনিসটা অনেক ছোটো ছোটো জিনিস, কিন্তু একটু ভালো করে বুঝতে হবে কারণ অনেক টাফও আছে একটু, বুঝতে পারছো তো। সেই জন্য আমি এটাকেও পার্ট পার্ট করে পড়াবো, ঠিক আছে। তো এটা হচ্ছে পার্ট 1-এর ভিডিও, এটা কমপ্লিট হলো আর কি। তাহলে পার্ট 1-এ আমি কী পড়লাম, সে মেকানিজম পড়েছিলাম, ওকে। তারপর যে ওই যে মেমব্রেনে, বায়োলজিক্যাল মেমব্রেনে যে কিভাবে সেলের মধ্যে ঢুকছিল ওর যে মেকানিজমটা, ওটা পড়েছি। তারপরে হচ্ছে নেক্সট আমরা ড্রাগের অ্যাবজর্পশন পড়লাম আর বায়োঅ্যাভেলেবিলিটি পড়লাম। এই তিনটা জিনিস বেসিক্যালি পড়লাম পার্ট 1-এর ভিডিওতে, ঠিক আছে। তো পার্ট 2-র ভিডিওতে আমরা বাকিগুলো এডিএমের মধ্যে বাকি ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম আর এক্সক্রিয়েশন বাকিগুলো আমরা আস্তে আস্তে পড়বো। তো পার্ট 1-এর ভিডিও তে আমরা এইগুলো পড়লাম। তো পার্ট 1-এর ভিডিওটা এটা কমপ্লিট হলো আর কি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ওকে।